নমস্কার। আজ আমরা আমাদের 24 ঘন্টা খাস খবরের ক্যামেরায় পেয়েছি প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবী এবং কবি শ্যামল বেরা মহাশয়কে। শ্যামলদা, আজ আমরা একটু আড্ডা দিই। যদিও আপনি ডাক্তার, আড্ডা দেওয়ার সময় নেই, তবুও একটু বলি। আপনি তো একজন ব্যস্ততম ডক্টর। এই যে সারা দিনের এই যে ব্যস্ত শিডিউল, এই মাঝখান থেকে আপনি কিভাবে সাহিত্য জগতে বা কবিতার জগতে আসলেন? এর সোপানটা কি? প্রথমে 24 ঘন্টা খাস খবরকে আমি ধন্যবাদ জানাই, আমার আন্তরিক শুভেচ্ছা। তারা যে একটা ইন্টারভিউ করছেন এবং তারা অনেকটা দূরে এসছে, এটা তো সারা শুধু কলকাতা নয়, বাংলা জুড়ে। আজ যদি কলকাতা হয়, কালকে বিষ্ণুপুর, তারপরে শিলিগুড়ি, মালদা, এই যে ঘুরে ঘুরে তারা প্রতিভা কালেকশন, প্রতিভা তৈরি করা বা সেখান থেকে ফাইন্ড আউট করে যে কারা ভালো, এটা একটা খুব ভালো উদ্যোগ। তাদেরকে তাই আমি শুভেচ্ছা সাধুবাদ জানাবো অবশ্যই। তার সাথে আমায় যে কোশ্চেনটা করেছে যে আমি কিভাবে এলাম, কি জানেন, এই কি বলবো, বাস্তব জীবনে যখন প্রফেশনাল লাইফে থাকি ডাক্তার, ডাক্তার তো তার সময় নেই, সত্যি সময় নেই। দিন রাত, রাত্রি 2টো 3টে 4টে করে ব্যাপার না। কিন্তু যখন কোনোকে একটা ডিজিজ নিয়ে ভাবি বা তার ফ্যামিলির পরিস্থিতিটা যখন ভাবি, তখন মনে কোথাও একটা কষ্ট পায় যে এরা ঘটি বাটি বিক্রি করে চেষ্টা করছে তার মাটাকে বাঁচাবার, আমি কি তাদের জন্য কিছু করতে পারবো না? এইটা কোথাও একটা মনে। আর একটা, জীবনের অনেক বছর তো ডাক্তারি হয়ে গেল, প্রায় 20 ইয়ার্স। 20 বছর ডাক্তারি করতে করতে প্রথম দিকে নিজেকে এস্টাবলিশ করতে সময় লেগেছে, তখন টাকা পাওয়ার সময় নেই। আর এখন এস্টাবলিশ হয়ে গেছে, এখন সেটাকে রানিং বয়ে বাড়ে। আর মাঝে চলে এলো কি 2021-এর কোভিড, 20-21, তখন চোখের সামনে এত নিষ্ঠুরতম এগুলো দেখেছি না। যখন একটা হাজব্যান্ডের কোলে একজন তার মিসেস মারা যাচ্ছে চোখের সামনে, সেটা আমি দেখেছি। 40% স্যাচুরেশন নিয়ে প্রেজেন্ট করেছে, 15 দিনের জ্বর, তাকে কোনো সময় দেওয়া যাচ্ছে না, অক্সিজেন নেই, 4 লিটার অক্সিজেন হবে না, তাকে 10 লিটার 20 লিটার পার মিনিটে অক্সিজেন দিতে হবে, সেই ব্যবস্থা নেই। বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটালে পাঠালাম, সে সেখানে ডেড হয়ে গেল চোখের সামনে। এই কষ্টগুলো যখন দেখেছি, তখন মনকে ভীষণ নাড়া দিয়েছে। বা টুকটাক লিখতে থাকতাম, লিখতে লিখতে এখন সময় যখন হয়তো পাই একটু, হয়তো গাড়িতে থেকে একটা নার্সিংহোম থেকে একটা হসপিটালে যাচ্ছি বা একটা দূরে কোথাও যাচ্ছি, যার সময় টুক করে লিখে নিলাম একটা। কেউ কি লিখলাম, বর্তমান পরিবেশ, তার পরিস্থিতি, স্থান, কাল, পাত্র, একটা যে কোনো পেশেন্ট রিলেটেড। ধরো একটা কোনো, আমি যেমন রিসেন্টলি একটা পেলাম, এক বৃদ্ধ বাবা মা এসছে, তাদের ছেলেমেয়েরা বলছে আমার ছেলে আমার মেয়ে, একজন থাকে ইউএসএ, একটা থাকে লন্ডনে থাকে। এবার তারা আছে, তারা গর্বিত যে আমার ছেলে মেয়েরা দূরে থাকে। কিন্তু আজকে ভদ্রলোকের বয়স 75, ভদ্রমহিলা 70, তারা এসছে, সাথে কে নিয়ে এসছে, তাদের কেয়ারটেকার। তখন আমি বলেছিলাম, একজন পৌরত্বের লাঠিটা কে হবে? লাঠি তো আজকে তার ছেলে মেয়ে নয়, সে টাকার তার ছেলে মেয়ে, সে গৌরবে দেয়, ছেলে মেয়েকে আমি এস্টাবলিশ করেছি, প্রতিষ্ঠিত করেছি। কিন্তু জীবনটা শেষ প্রান্তে কিন্তু তার কেয়ারটেকারই তার লাঠি হয়ে দাঁড়ায়। তখনই আমার ওখান থেকে একটা কবিতা বা বেরিয়ে গেল যে পৌরত্বের লাঠি। তাই এই ডাক্তারি করতে করতে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি তার কবিতার ছলে বেরিয়ে আসে। তবে একটু বলতে পারি, কিছুটা হলেও অক্সিজেনের জায়গা আছে না, ডাক্তারিটা একটা রুক্ষ সূক্ষ্ম জায়গা। সেই রুক্ষ সূক্ষ্ম জায়গা থেকে যখন একটা কোমল, একটা নিজের একটু বাতাস, অক্সিজেন চায়, তখন কিন্তু কবিতা লেখা যায়, প্রবন্ধ লেখা যায়, আর লেখা যায়। শুধু তাই নয়, আমি যখন আসতে থাকি, ধরুন গাড়ি থেকে নামলাম, বাড়িতে ঢুকতে যাব, কয়েকটা স্ট্রিট যারা ডগ, যারা সার্মেও আছে, তারা পাটা জড়িয়ে ধরলো। কেন বলি জড়িয়ে ধরে? আমার বাড়িতে যেহেতু আছে, তারা আমার গন্ধ পায়, সঙ্গে তাদের সঙ্গে খাবার দিতে হবে, খাবার দিয়ে দিতে। তখনই আবার কিছুদিনের মধ্যে আমি আমার মিসেসকে বললাম, বলি চলো ওদের জন্য থাকার একটা ব্যবস্থা করে দিই, একটা ওদের জন্য একটা থাকার ঘর বানিয়ে দিলাম। কেন? এটা কিন্তু না, এটা চলে আসে যে ওই বেচারাটা এই বৃষ্টি বাদলের দিনে যাবে কোথায়, তাদের জন্য টিনের ছাউনি করে একটা ঘরের ব্যবস্থা। এই যে এই ব্যাপারগুলো, এগুলো চলে আসছে। কিন্তু ওই বললাম না, আমার চোখের সামনে যখন প্রতিনিয়ত ঘটছে ঘটনাগুলো, আর আমি না বাস্তবটাকে দেখতে পাই, আর বাস্তবতা থেকে আমি কিন্তু অনেক লেখার অনেক মশলা পাই।
ভাবতে হয় না। মানে যত দিন যায় তাই যদি আমি যে কোনো একটা করে ট্রফি পেয়ে যেতে পারি, কিন্তু সেখান থেকে যদি 10 মিনিট 15 মিনিট যদি আমাকে টাইম দিয়ে দেয়, আমি একটা কবিতা শুনছি লিখে নিয়ে আসবো। আর সেটাই আমার বলতে পারেন অক্সিজেন। অত্যন্ত সুন্দর উত্তর পেলাম আমরা দাদার কাছ থেকে। এই যে আপনার সাহিত্য কোনো পেশেন্টকে কাউন্সিলিং করতে কি কোনো সাহায্য করেছে? ইয়েস, যখন দেখি, এই যেমন আজকের একটা ঘটনা, আমি বেরোবার আগে এক ভদ্রমহিলা যখন এলো, বললো ডাক্তারবাবু অনেকগুলো মানে হসপিটাল ডাক্তার ঘুরে ঘুরে সে আর পাচ্ছি না, সে তার বয়স 42। আমি তখন তাকালাম, আমি ওষুধপত্র লেখার আগে বলবো একটা কথা, তুমি কি শান্তিতে আছো? তুমি শান্তিতে নেই, তোমার ফেস বলছে। কে অশান্তির যুক্ত? কে? হাজব্যান্ড না ছেলে? হাজব্যান্ড আমার সাথে থাকে না, তো রোগ হয়ে গেল, ধরে পড়ে গেল, তাই তোমাকে তো বাঁচতে হবে। তোমার ছেলে মেয়ে 2 আছে, তাকে গিয়ে নিয়ে তো মানুষ করতে হবে। একটা সময় দাও, টাইম ইজ দ্য বেস্ট ডক্টর। সময় হচ্ছে বড় ডাক্তার। সেই জন্য তুমি ওইটা নিয়ে দিনের পর রাত, রাতের পর দিয়ে ঘুমাচ্ছ না। তখন তাকে আমি আমার একটা তরফ থেকে একটা কবিতাই শুনিয়ে দিলাম, এইটা শোনো তো, তোমার ডাইভার্সন অফ দ্য মাইন্ড। এই যে রাত্রেবেলা যখন 2, 3, 4 পর্যন্ত জাগছো, জেগে আছো, কষ্ট পাচ্ছ, সেটা ভাবতে ভাবতে, আর পরের দিন ঘুম হচ্ছে না, পরের দিন আরো খারাপ হচ্ছে, আরো রোগটা আরো বাড়াবাড়ি হচ্ছে। তাই আমি বলবো যে আপনার ডাইভার্সন অফ মাইন্ড করুন, তাহলে আপনি ভালো থাকবেন। তো একটা কবিতা শুনিয়ে তাকে অনেকটাই সে বললো ডাক্তারবাবু তাহলে আমরা এই সিলেক্ট করে দিলাম, এই কবিতাগুলো আপনি ইয়ে থেকে গুগল সার্চ করে পড়ুন, আপনি অনেক আপনি নিজেও লিখতে পারেন। এই যে আপনাদের মতো ব্যস্ততম অনেক মানুষ আছেন, অনেক ডক্টর আছেন, বা ভবিষ্যৎ প্রজন্মে আরো অনেক ডক্টর তৈরি হবেন, এই কবিতার বিষয়ে তাদেরকে আপনি কি কথা বলছেন, কি বার্তা দিতে চান? আমি কিন্তু প্রথমেই বলি, আমি অনেকগুলো গ্রুপে যুক্ত আছি, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি যে হোস্টেলে ছিলাম, যে আমাদের ব্যাচ, অনেকগুলো স্মল ব্যাচ, বিগ ব্যাচ। আমার একটা নিয়ম আছে, আমি যখন বার্থডেতে কারো ধরো প্রত্যেক দিনের বার্থডেটা তার জন্মদিন পালন করা হয়, জন্মদিনে তাকে কিন্তু আমি কখনো হ্যাপি বার্থডে লিখি না, তার প্রথমে নামটা নিই আর নামটার মানেটা বার করে দিলাম। এই নামের মানে দিয়ে তাকে আমি একটা কবিতা আকারে তাকে আমি একটা বার্থডে উইশ করে দিলাম। এটাই হচ্ছে আমার একটা। এরপরে যখন দেখেছি কারো বার্থডে আসে, কাউকে যদি আমি না উইশ করে থাকি, হয়তো পরে লিখলো আজকে এখন আমি শ্যামলের কবিতাটা পেলাম না, মানে তারা এক্সপেক্ট করে যে এইটা এই যে একটা তৈরি। প্রথম মানুষ বিরক্ত হতে দেয় কবিতাকে লেখে, কিন্তু যখন দেখলাম যে তার ছন্দে ছন্দে তার জীবনের, তার সঙ্গে যখন 20 বছর আগে কাটিয়েছিলাম, তার যখন স্টুডেন্ট লাইফ, তার যখন কর্মজীবন, ফ্যামিলি জীবন কিছুটা জানি, সেটা নিয়ে যখন একটা লিখে দিলাম, সে দেখলাম এক্সপেক্ট করলো। তাহলে এইভাবে আমি আমাদের গ্রুপে না হলেও দেখি 7 জন 10 জন মতো কবিতা তারা লিখে দেয়, মানে তারা প্রত্যেকেই লেখালেখি করে, প্রত্যেকেই সাহিত্যে নেই। গতকাল যেমন একজন দেখলাম একটা ধাঁধা দিয়েছে, মানে এরকম 20খানা বইয়ের নাম দিয়েছে উল্টোপাল্টা করে, হোয়াট আর দ্য নেম অফ দ্য সিরিয়ালি, নাম লেখো বইগুলোর নাম কি। যেমন একটা রামের সুমতি, সেখানে একটা বইটার নাম, এবার সেটাকে স্পেলিং গুলোকে এদিক ওদিক করে ঘুরিয়ে দিয়েছে, বলেন সেটা তুমি সিরিয়ালি তোমাকে 20টাই ঠিক করতে হবে। রাত্রেবেলা দেখলাম তাদের প্রায় 15 জন পার্টিসিপেট করেছে, সবাই অ্যান্সার দিচ্ছে। তাহলে এটা থেকে কি অ্যান্সার, যে সাহিত্যের প্রতি ভালোবাসা যতই থাকুক, সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যা উকিল বা এনি আদার প্রফেশনাল, আমি মনে হয় প্রফেশনটা প্রফেশনাল জায়গায় রেখেও একটু সময় বার করে সাহিত্য চর্চা কিন্তু করা যেতেই পারে, এটুকু আমি বলতে পারি। কারণ আমি সব থেকে বলতে পারি, হ্যাঁ আমি ব্যস্ত, ভোর 5টায় উঠে রাত্রি 1টার সময়ও বাড়ি ডিউটি মাঝে মাঝে, তাই আমার ছেলেগুলো আমার কত ঘন্টা ডিউটি করবে আমি আজকে তো মনে হচ্ছে প্রায় 18 ঘন্টা আমি ডিউটি করি, 18-19 ঘন্টা ডিউটি করে এলাম, কেমন লাগছে বল। যেমন রাত্রি 1টার সময় বাইরে হচ্ছে, তার মাঝে হয়তো 4টে কবিতাও লিখে ফেলেছে। কেন বললাম না, মাঝপথে ঠিক সময় বেরিয়ে যায়। অনেক ধন্যবাদ। দুটো একদম আলাদা রাস্তা, তার মেলবন্ধন আপনি করেছেন। আপনাকে দেখে ভবিষ্যতের আরো অনেক চিকিৎসক যেন আমাদের এই সাহিত্য জগতে আসে, এই অনুপ্রেরণা যেন তারা পায়। শেষ প্রশ্ন দাদা আপনাকে, একদম ব্যক্তিগত প্রশ্ন, আমরা আড্ডার ছলে আছি। আপনার স্ত্রীকে এই যে চিকিৎসা থেকে কবিতায় আসার যে আপনি এসেছেন, কতটা অনুপ্রেরণা দিয়েছে?
দেখো আমার স্ত্রীর কাছ থেকে আমি পেয়েছি, সে তো এই গ্রুপে, সে মানে তার জগৎটাই হচ্ছে দুজনের দুটো জগৎ আলাদা। কিন্তু ঘটনা হচ্ছে আমার চোখের সামনে সে যখন পড়ছে, তার বই বেরোচ্ছে, তার বই আমি যাই, তাকে দেখেছি, এবং সে যখন লেখে, আমি যেন ও যখন লিখতে পারে, তা আমি তো একটু চেষ্টা করতেই পারি। কেন কবিতাটা নয় কেউ কাউকে শেখাতে পারে না, তার ভেতর থেকে যদি না আসে। কিন্তু আমার পাশের মানুষটা যখন লিখছে, তাহলে আমি কেন পারবো না? এই যে একটা অনুভূতি। আরেকটা ওই যে ডিপ্রাইভ ভাব, সেটা তো দেয় না কখনো। সে উৎসাহিত করে, করো না, লিখো না, অসুবিধা কি আছে। আমি বললাম একটা আমার বই বেরবো, আমি মনোবহিনে আমার বইটা বেরিয়ে গেল। তখন আমি লিখেছিলাম মন নিয়ে, মানুষের মনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার সেটা পুরোটাই সেই কাজটা করে দিয়েছে বইটা বাড়াতে। আমি কবিতা লিখে দিয়েছি, ও বাকি সংশোধন করে সব করে দিয়েছে। এই যে পাশে পাওয়া, এটাই যে আমার সময় নেই বই বার করার, কিন্তু সেটাও প্রকাশ করে দিতে। এইগুলো হচ্ছে পাশে পাওয়া। আর একটা লেখার ছন্দ আলাদা। আমি বাস্তবটাকে যখন একটা পেশেন্টে লিখছি, আর ও লেখে একটা একদম ডেপথে লেখে। আমি যদি সুপারফিশিয়াল হই, ও একদম ডেপথ। এটা হচ্ছে ডিফার। বাট ওর কাছ থেকে ডেফিনিট পাওয়ার আছে। ও তো অনেক বড় ধরনের সাহিত্যিক কবি, মানে অনেক উঁচু লেভেলে। আমি ভাই অত লেভেলে, আমি হচ্ছে ওই জাস্ট বলবো কি, সময় যতটুকু পাই তার মধ্যে আমার পক্ষে তো আর সেটা নিয়ে রিসার্চ করা সম্ভব না, টাইম পাই না। যেটুকু পাই সেটা লিখে দিই। আর লিখে ওকে বললাম এটা শোনো তো কেমন হয়েছে, কোনো স্পেলিং মিস্টেক হলে এটা ইয়ে করে দেবো, সে করে দিল, বলে দিল। এই যে এগুলো সাহায্য করে। খুব সুন্দর। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের আজকে বর্তমান সময়ের ব্যস্ততম চিকিৎসক এবং সমাজসেবী কবি শ্যামল বেরাকে, আমাদের 24 ঘন্টা খাস খবরের পর্দা থেকে। হয়তো দাদা আবার অন্য কোথাও দেখা হবে। পৃথিবীটা হচ্ছে, জগৎটা হচ্ছে, আমি বলি পৃথিবীটা গোল, কখন যে কার সাথে কখন দেখা হবে কেউ জানে না। তাই বলি, তাই মানুষকে কখন কার কাজে লাগবে, কখন কাজে লাগবে সেটাও আমি বলি। একটা ছোট্ট মশাকেও কিন্তু তাকেও গুরুত্ব দেবেন, তাকেও রেসপেক্ট করবেন। কেন? একটা মশা একটা ডেঙ্গু দিলে না তার লাইফ হেল্প করে দিতে পারে। একটা মশা একটা ম্যালেরিয়া হলে সে মারা যেতে পারে এই পর্যন্ত। তাই ক্ষুদ্র মানে আমি বলতে চাইছি মানুষ জাতিকে, তাই ছোট যে যত কম পড়াশোনা জানুক বা প্রফেশনালি কম হোক, তার কিন্তু রেসপেক্টটা পাওয়ার যোগ্য। তাকে কখনো ডিসরেসপেক্ট করবো না। তাহলে আমি যদি তাকে রেসপেক্ট দিই, সে 100% আমাকে রেসপেক্ট দেবে। এইটুকু আমি বুঝি। তাই তাকে যদি একবার জিজ্ঞেস করো কেমন আছো ভাই, সে পরে তোমাকে 4 বার জিজ্ঞাসা করবে যে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করে যাবে কেমন আছো। তাই বলি সবার সাথে সবার দেখা হবে। আর এই তো লাইফ, কত বছর, 70 বছর 80 বছর, কখনো কখনো দেখা হবে। তাই জীবনের যখন আমরা এই যে আমরা 50-এর কাছাকাছি চলে এলাম, তাই এত জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এটুকু উপলব্ধি করতে পারি, কোভিডের সময় যাব কোটি কোটি টাকার মালিক চোখের সামনে অক্সিজেন পেয়ে খারাপ হয়ে মারা গেছে। কেন জানেন? বাড়িতে রেখে চলে যাও, খরচা করবো না, বাড়িতে থাকি, ব্যাস 10 দিন 15 দিন রয়েছে, তারপর টেসে গেছে, মরে গেছে। বাংলা ভাষায় কথা বলছে। কিন্তু আবারও দেখেছি খেতে পায় না কোনো রকম দরিদ্র মানুষ, তারা তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তাই তখন এই কোভিড জীবনটা এমনভাবে বেড়েছে, তখন কিন্তু তার কত টাকার মালিক আর কত তার ঐশ্বর্য আছে কিচ্ছু দেখে না। এই যে পিসি চন্দ্রের মালিকই তো মারা গেল, কোভিডে মারা গেল। তাহলে সে তো গয়নার জগতে তার নাম্বার 1। তাহলে তাই বলি যে টাকা পয়সা দিয়ে সব শেষ নয়। টাকা পয়সার পরেও কিন্তু অন্য জগৎ আছে। মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক, এই জায়গাগুলো যেন হারিয়ে না যায়। তাই সব প্রফেশনে আমি তাই বলি। আর অ্যাজ এ প্রফেশনাল পার্সন হিসাবে বলবো, যে যেই প্রফেশনেই থাকুন, প্রফেশনটাকে ভালোবাসুন, সেই জায়গা থেকে নিজে এস্টাবলিশ হন, তাহলে অনেক ভালো বড় হতে পারবেন। আমি এটুকু মনে করি। আমি 100% আমার প্রফেশন করি। তারপরে আমার নিজের লাইফ এন্টারটেনমেন্টের জন্য আমি অন্য কিছু করি না। কবিতা আমার এন্টারটেনমেন্ট, কবিতা আমি মানে ভালো লাগে, আমার সময় পাস, তখন আমি অক্সিজেন পাই। আর কি বলি? অনেক অজানা তথ্য জানলাম। আবারও আপনাকে অনেক ধন্যবাদ। 24 ঘন্টা নমস্কার।